বিএনপির শীর্ষ নেতারা টাকা পাচার করে সম্পদের পাহাড় তৈরি করেছেন। মতিউর ও তার স্ত্রী ছেলের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন নিয়ে যা বললেন মমতা। এরপর আরও জানিয়ে দিচ্ছি, গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 28 ফিলিস্তিনি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির বলেছেন, সিলেটে বন্যায় কৃষিখাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের সহায়তা করবে সরকার। সুরমা কুশিয়ারা নদী খননের মাধ্যমে সিলেটবাসীকে বন্যা থেকে রক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বছর সিলেটবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রীকে সিলেট পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। সে লক্ষ্যে কাজ করছে সরকার। সোমবার সিলেটে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর 42 নং ওয়ার্ডের বন্যার্তদের ত্রাণ সহায়তা প্রদানকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমরা শুধু ত্রাণ বিতরণ করতে চাই না, বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার। দেশের যে কোনো দুর্যোগ দুঃসময়ে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়ায়। শেখ হাসিনা তার লক্ষ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে তিনি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তারই হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে, জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে। বিএনপির সমালোচনা করে জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ক্ষমতার বশে দেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে দেশকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত করে বিএনপি। তাদের কর্তা ব্যক্তিরা বিদেশে টাকা পাচার করে আলিশান অট্টালিকা নির্মাণ সহ সম্পদের পাহাড় তৈরি করেছে। তখন আমরা আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছিলাম, তারেক রহমান এই দেশের অর্থ লুটপাট করছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। তারেক রহমান তো দূরের কথা, একটি দুর্নীতিবাজের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করেনি খালেদা জিয়া সরকার। জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, বন্যায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলো নিয়মিত খাবার, পানি ও ঔষধ সহায়তা প্রদান করা হচ্ছে। এর আগে 2022 সালে বন্যায় সিলেটবাসীর পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও সহমর্মিতা জানাতে নিজেও সিলেট সফর করেন। তারই নির্দেশে বাংলাদেশের সেনাবাহিনী সহ পুলিশ ও প্রশাসন ও বাংলাদেশের আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগিতার সংগঠনগুলো বন্যার্তদের পাশে দাঁড়ায় এবং পানিবন্দীদের উদ্ধার কাজ করেন। আগামী বছর বন্যার কবল থেকে সিলেটবাসীকে রক্ষা করতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এ সময় আওয়ামী লীগের সাধারণ যুগ্ম সম্পাদক মাহবুবুল্লাহ আলম হানিফ বলেন, আওয়ামী লীগের সরকার জনগণের সরকার। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এ সরকার মানুষের পাশে দাঁড়ায়। এরপর দুপুরে 12:30টার দিকে সিলেটের 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলায় সিলেমে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সহায়তা প্রদান করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। নিষেধাজ্ঞা আদেশ জারি বা আইনের আওতায় আসার আগেই দুর্নীতি অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তিদের দেশ ছাড়ায় একাধিক ঘটনা নানামুখী আলোচনায় চলছে। একের পর এক অভিযুক্ত ব্যক্তির বিদেশ পাড়ি ঘটনা সমঝোতা বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, প্রভাবশালী দুর্নীতিবাজ ধরা পড়লে আরও অনেক অপকর্ম ফাঁসের সুযোগ থাকে। তাই সংশ্লিষ্টরা আড়ালে তাদের পলানোর পথ তৈরি করে দিচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও তদন্ত সংস্থাগুলো এক্ষেত্রে দায় রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাদের মত, সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর অবহেলা নির্বিঘ্নে দেশ ছাড়ছেন অভিযুক্তরা। আর বিদেশ থেকে দুর্নীতিবাজ ধরে এনে বিচারের মুখোমুখি করার নজিরও নেই। তাই অপরাধীরা বিচার থেকে রেহাই পেতে বিদেশ পালাচ্ছেন। গতকাল সোমবার ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান তার প্রথম স্ত্রী ও ছেলের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এর মধ্যেই মতিউর গেল রোববার দেশ ছেড়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে গত বুধবারই মতিউরের দ্বিতীয় স্ত্রী ও ছেলে মুশফিকুর রহমান ইফতার দেশ ছেড়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের দেশ ত্যাগের বিধিনিষেধ আরোপের বিষয়ে দুদকের আইন কিছু বলার নেই। তবে 2021 সালের 27 সেপ্টেম্বর এক মামলায় রায়ের আপিল বিভাগের পর্যবেক্ষণ হলো, কারো দেশ ত্যাগের বিধিনিষেধাজ্ঞা জারি হলে দুদক তা দিতে পারে। তবে পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে এ ব্যাপারে আদালতের অনুমতি নিতে হবে। সংশ্লিষ্টরা বলেছেন, অভিযুক্তদের বিদেশ যাওয়া ঠেকাতে আইনি প্রক্রিয়ার সময় লাগলেও সরকার চাইলে অন্য উপায় তাদেরকে আটকাতে পারে। যেমনভাবে বিভিন্ন সময় রাজনৈতিক বিরোধী দলের ব্যক্তিদের বিদেশ যেতে বাধা দেয় সরকার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সমকালকে বলেন,
কারো বিদেশ যাওয়া ঠেকাতে হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, চাইলেই কাউকে আটকানো যায় না। তবে অভিযোগ ওঠার পর বেনজিরের মতো প্রভাবশালীকে বিদেশ যাওয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। এ বিষয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল টিআইবি। তিনি বলেন, অভিযোগ উঠতে পারে প্রভাবশালী দুর্নীতিবাজ কি সরকারের সঙ্গে সমঝোতা করে বিদেশ গেছে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে তাদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও তদন্ত সংস্থাগুলো আরও উদ্যোগী হতে হবে। ইফতেখারুজ্জামান বলেন, বিচার থেকে রেহাই দিতেই অভিযুক্তদের বিদেশে পালানোর সুযোগ দেওয়া হচ্ছে, এমনটাই মনে করেন যৌতিক। রাজ্যের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের সঙ্গে তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে কোনো আলোচনা হওয়া উচিত নয় বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 24 জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে এই মন্তব্য করেছেন তিনি। মমতা বলেন, গত কয়েক বছর ধরে তিস্তার পানির প্রবাহ কমে গেছে এবং ধারণা করা হচ্ছে যদি বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগি করা হয় তাহলে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ সেচের পানির অপ্রতুলতার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মোদীকে লেখা চিঠিতে মমতা বলেছেন, এছাড়া উত্তরবঙ্গের বাসিন্দাদের পানীয় জলের চাহিদা মেটাতে তিস্তার পানি প্রয়োজন, তাই বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি করা সম্ভব নয়। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনার একদিন পরেই সোমবার ওই চিঠি লিখেছেন মমতা। এতে তিনি বলেছেন, রাজ্যের সরকারের পরামর্শ এবং মতামত ছাড়া এই ধরনের একতরফা আলোচনা ও পরামর্শ গ্রহণযোগ্য কিংবা কাম্য নয়। মমতা লিখেছেন, আমি বুঝতে পেরেছি ভারত সরকার ভারত বাংলাদেশের ফারাক্কা চুক্তি পুনর্বায়নের প্রক্রিয়া রয়েছে, যার মেয়াদ 2026 সালে শেষ হতে চলেছে। আপনি জানেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বন্টনের পরিমাণ নির্ধারণের এই চুক্তি পশ্চিমবঙ্গের মানুষের উপর বিশাল প্রভাব ফেলবে। পশ্চিমবঙ্গের জনগণ এই ধরনের চুক্তির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ে ভারত বাংলাদেশ রেলপথ ও বাস পরিষেবা চালু দিকে ইঙ্গিত করে তিনি পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেছেন, অতীতে বাংলাদেশের সাথে কয়েকটি বিষয় সহযোগিতা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য। তবে পানি অত্যন্ত মূল্যবান এবং মানুষের জীবন বাঁচানোর হাতিয়ার। আমরা এমন একটি সংবেদনশীল ইস্যু আপোস করতে পারি না যা জনগণের উপর মারাত্মক ও বিরূপ প্রভাব ফেলবে, চিঠিতে লেখেন তিনি। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় নদী তিস্তার পানি বন্টনের প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেছেন, সিকিমের কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ এবং নদীর উদ্যোগ জলাভূমি এলাকায় বন উজাড়ের কারণে ভারতের দিকে তিস্তার ইতিমধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনও ভাগাভাগি করার মতো কোনো পর্যাপ্ত পানি নেই। মমতা লিখেছেন, বৈঠকে ভারত সরকার বাংলাদেশের তিস্তাকে পুনরুজ্জীবিত করায় ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রস্তাব দিয়েছে। আমি অবাক হয়ে দেখছি যে জলশক্তি মন্ত্রণালয় ভারতের নদীটিকে তার আসল রূপে ফেরানোর জন্য কোনো দৃঢ় পদক্ষেপ নেয়নি। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় উপত্যকায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্কুল ও শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই হামলায় অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা এই নিহতদের ঘটনা ঘটেছে। গাজা শহরের একটি স্কুল ও মধ্য গাজায় মাগজি শরণার্থী শিবিরে চালানো পৃথক হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। সোমবার এই হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, খবর আল জাজিরায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বাহিনী গাজা শহরের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বোমা চালিয়েছে এবং এতে কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। গাজা শহরের আল দারাজ এলাকায় আবেদুল ফানাহ মাহমুদ স্কুলে চালানো হয়েছে এই হামলা। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া মাগজি শরণার্থী শিবিরে ইসরায়েল বাহিনী হামলায় আরও অন্তত 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরের খবরে বলা হয়েছে, মধ্য গাজায় মাগজি শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি হামলার ফলে অজ্ঞাত সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে বলে তাৎক্ষণিকভাবে জানা গিয়েছে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা পরে জানায়, ওই হামলায় 3 শিশুসহ অন্তত 5 জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে মোট মৃত সংখ্যা 37,626 জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আরও
86,098 জন আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 28 জন নিহত এবং আরও 66 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না।